10 বছর পর এই প্রথম সৌদি আরবে হজ পালনে গেল ইরানের মুসল্লিরা। রিয়াদ তেহরান সুসম্পর্কে বন্ধ হবে কি গাজা হত্যাযজ্ঞ? ইসরায়েলের সাথে গোপনে সম্পর্ক স্বাভাবিক করছে সিরিয়া। ইরানকে কোণঠাসা করার ষড়যন্ত্র নাকি গাজাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা? গোটা বিশ্বে তোলপাড় ফেলে দেয়া ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিল মার্কিন আদালত। নিজ ঘরে কোণঠাসা কি আমেরিকার প্রেসিডেন্ট? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দীর্ঘ 10 বছর পর এই প্রথম সৌদি আরবে হজ করতে যাচ্ছে ইরানের ধর্মপ্রাণ মুসল্লিরা। এর মধ্যে গেল সপ্তাহে ইরান থেকে 35,000 মুসল্লি হজ পালনে মক্কায় গেছে। এতে করে মধ্যপ্রাচ্যের শত্রু দুই দেশের মধ্যে দূরত্ব কমে আরও ঘনিষ্ঠ হল রিয়াদ ও তেহরান। এতে কি মধ্যপ্রাচ্যে কমবে আমেরিকা ও ইসরায়েলের আধিপত্য? বন্ধ হবে কি গাজা হত্যাযজ্ঞ? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 10 বছর পর এই প্রথম সৌদি আরবে হজ করতে যাচ্ছে ইরানের মুসল্লিরা। রেশারেশি ও শত্রুতা কাটিয়ে রিয়াদ তেহরানের সম্পর্কে যোগ হলো বন্ধুত্বের নতুন এক মাত্রা। বিশ্লেষকরা বলছেন, সৌদি ইরানের শক্তিশালী সম্পর্কে পশ্চিমারা আরও সতর্ক অবস্থানে যাবে। এমনকি পশ্চিমাদের আধিপত্য কমে আসার সম্ভাবনা দেখছেন অনেকে। বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা বন্ধে দেশ দুটির ঘনিষ্ঠতা বড় ধরনের ভূমিকা রাখতে পারে মত বিশ্লেষকদের। এরই মধ্যে গেল সপ্তাহে ইরান থেকে 35,000 মুসল্লি হজ পালনে মক্কায় গেছে। এর আগে দীর্ঘ 7 বছর কূটনৈতিক সম্পর্ক ছিল না ইরান সৌদি আরবের মধ্যে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সেই সম্পর্ক জোড়া লাগে। নতুন করে সৌদি আরব ও ইরানের সম্পর্কের বন্ধন মুসলিম প্রধান দেশগুলোতেও ইতিবাচক বার্তা দিচ্ছে। উচ্ছ্বাস প্রকাশ করছেন সাধারণ মুসল্লিরা। এদিকে ইরান সৌদি আরবের নতুন এই সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েব। ইরানি হাজিদের নিরাপদ ও স্বচ্ছন্দ হজ পালনের আশ্বাস দেন তিনি। রিয়াদ হজ কর্তৃপক্ষ বলছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইরানি মুসল্লিদের বিশেষ গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। চলতি বছর 4 জুন থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। হজ পালনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে 10,70,000-এর বেশি মুসল্লি মক্কায় অবস্থান করছেন। অবৈধভাবে হজ পালনে কড়াকড়ির পাশাপাশি হাজিদের জন্য ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। এবার বাংলাদেশ থেকে মোট 87,100 জন মুসল্লি সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজ পালন করবেন। ভারত থেকেও হজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন হাজারো মুসল্লি। হজে গিয়ে পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও নিহত 26 জনের পরিবার এবং কাশ্মীরের মুসলিমদের জন্য দোয়া করবেন বলে জানান মুসল্লিরা। পেহেলগামে যা ঘটেছে তার জন্য আমরা খুবই ব্যথিত। আমরা শান্তি চাই। আমি পেহেলগামের ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের জন্য হজে গিয়ে অবশ্যই দোয়া করব। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বহু বছর আগে কেমন ছিল পবিত্র কাবা ঘর ও আশপাশ? কাবার চারপাশের যে মসজিদ, এটি সবসময়ই এমন ছিল না। ইসলামের প্রতিষ্ঠার সময় থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য ও বর্তমানে সৌদি আরব দেশ, বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে পবিত্র এই মসজিদটি। পবিত্র কাবার একাল এবং সেকাল নিয়ে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পবিত্র মক্কায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিমের সমাগম ঘটেছে। কাবার চারপাশে অসংখ্য মুসল্লির তাওয়াফে মুখরিত হবে পরিবেশ। কিন্তু আগে কেমন ছিল কাবা ঘর? পবিত্র কাবার একাল সেকাল নিয়েই আজকের আয়োজন। ইসলাম ধর্মমতে পৃথিবীতে নির্মিত প্রথম মসজিদই হচ্ছে কাবা তথা মসজিদ আল হারাম। বলা হয়, পৃথিবীতে পা রাখা প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা নির্মাণ করেন। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনে কাবা ক্ষতিগ্রস্ত হয় এবং ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2130 অব্দে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম কাবা পুনর্নির্মাণ করেন। আগে কাবার চারপাশে খোলা স্থানই ছিল মসজিদ আল হারাম। পরবর্তীতে একটু একটু করে মসজিদটি নির্মিত হয়। 692 সালে প্রথম এই মসজিদের দেয়াল ও ছাদ দেয়া হয়। 1570 সালে অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের আমলে সমতল ছাদের পরিবর্তে গম্বুজ ও স্তম্ভ নির্মাণ করা হয়। 1955 থেকে 1973 সালের মধ্যে সাফা ও মারওয়াকে মসজিদ প্রাঙ্গণের ভিতরে নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদ আল হারামের আয়তন প্রায় 3,56,000 বর্গমিটার। মসজিদটিতে রয়েছে 81টি দরজা, যেগুলো সবসময় খোলা থাকে। মসজিদটিতে একসাথে প্রায় 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন, আর হজের মৌসুমে এখানে প্রায় 40 লাখ মানুষ উপস্থিত হন।
1922 সালে অটোমান সাম্রাজ্যের পতন হলে 1932 সালে সৌদি আরব দেশ প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সময়ে দেশটির বিভিন্ন বাদশাহ এই কাবা ও মসজিদ আল হারাম সম্প্রসারণে কাজ করেন। এই সম্প্রসারণের জন্য সরকার বিলিয়ন বিলিয়ন রিয়াল খরচ করে, যার মূল উদ্দেশ্য ছিল একটি দুঃখজনক ঘটনা রোধ করা। আগে হজের সময় প্রায় খবর আসতো যে বহু লোক পদদলিত হয়ে মারা গেছেন। প্রচণ্ড ভিড়ে যদি একবার কেউ অসাবধান হতো, ফলাফল ছিল নিশ্চিত মৃত্যু। এছাড়াও অনেক বৃদ্ধ ও শিশু তাদের পরিবার থেকেও হারিয়ে গেছেন। আর এই সমস্যা দূর করতেই দিনে দিনে সম্প্রসারিত করা হয়েছে মসজিদ আল হারাম। কিন্তু এই সম্প্রসারণের কাজও এতটা সহজ ছিল না। কাবা ঘরের মেঝে ঠান্ডা রাখার জন্য আনা হয় বিশেষ এক ধরনের মার্বেল পাথর, যা পৃথিবীতে মাত্র একটি জায়গায় পাওয়া যেত। এছাড়াও 2015 সালের ভয়াবহ ও হৃদয় বিদারক ক্রেন দুর্ঘটনা ঘটেছিল এই সম্প্রসারণ কাজের সময়, যাতে অন্তত 100 লোক প্রাণ হারায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পর থেকে এখন পর্যন্ত পবিত্র এই মসজিদটি বহুবার সংস্করণ ও সম্প্রসারণের মধ্য দিয়ে গেছে। সময়ের প্রয়োজনে আগের বহু স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। তবে যে জিনিসটি পরিবর্তন হয়নি তা হচ্ছে মানুষের ভক্তি ও স্থানের প্রতি ভালোবাসা। হজের মৌসুম ছাড়াও সাধারণ দিনেও মানুষ এর চারপাশে তাওয়াফ করেন এবং বলা হয় এক মুহূর্তের জন্য কাবার চারপাশে তাওয়াফ বন্ধ হয় না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইরান, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে কি সিরিয়া? এমন প্রশ্ন উঠেছে গণহত্যাকারী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে সিরিয়ার বেশ কয়েক দফা বৈঠকের খবর ফাঁসের পর। শত্রুতা ভুলে দীর্ঘ ৭৭ বছর পর সাবেক আল কায়দা নেতা ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারার হাত ধরে ইসরায়েলের সাথে সুসম্পর্ক করতে যাচ্ছে সিরিয়া, এমন খবরে উদ্বেগে ইরান ও ফিলিস্তিন। এটা কি মুসলিম দেশগুলোর বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়। ভূ রাজনৈতিক অবস্থান, ধর্মীয় ও জাতিগত বিভাজন এবং ফিলিস্তিন প্রশ্ন সব মিলিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক বরাবরই বৈরিতাপূর্ণ ছিল। তবে দীর্ঘ শত্রুতার ইতিহাস থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। উত্তেজনা প্রশমন এবং সংঘাত নিরসনে সরাসরি যোগাযোগ শুরু করেছে সিরিয়া ও ইসরায়েল। শুধু তাই নয়, গত কয়েক সপ্তাহে একাধিকবার মুখোমুখি বৈঠক করেছে দুপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। আলোচনার সঙ্গে সম্পর্কিত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রের দেওয়া তথ্যমতে দুপক্ষের এই আলোচনায় সিরিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ আল দালাতি। গত বছর ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির সীমান্ত ঘেঁষা কুনেইত্রা প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করছেন তিনি। তবে ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়টি তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে কারা আলোচনায় অংশ নিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে অংশগ্রহণকারীরা ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা। এরই মধ্যে বেশ কয়েকবার মুখোমুখি আলোচনা করেছে দুপক্ষ। এসব আলোচনার বেশিরভাগই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অনুষ্ঠিত হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে বলে জানিয়েছিলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সংযুক্ত আরব আমিরাত সেই আলোচনায় মধ্যস্থতা করছে বলেও জানানো হয়। আল শারা প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো ঘোষণা না দিলেও তিনি 1974 সালের যুদ্ধবিরতি চুক্তির শর্তে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে সৌদি আরবে বৈঠক হয়, যেখানে সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ঘোষণার এক সপ্তাহের মধ্যেই সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে, যার ফলশ্রুতিতে ইসরায়েলও সিরিয়ায় সামরিক অভিযান কিছুটা কমিয়ে এনেছে।
সিরিয়া ও ইসরায়েলের শত্রুতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 1967 সালের 6 দিনের যুদ্ধ। এই যুদ্ধে মিশর, জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে লড়াই করে ইসরায়েল। মাত্র 6 দিনের মাথায় সিরিয়ার কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল, যা এখনও দুই দেশের মধ্যে বিরোধের প্রধান কেন্দ্র। 1973 সালে সিরিয়া ও মিশর একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও গোলান মালভূমি পুনরুদ্ধার করতে পারেনি। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি হয়নি। তবে এসব সংলাপ ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিয়েছে দেশটির একটি আদালত। নিউ ইয়র্কের ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড বলছে, প্রেসিডেন্ট নন, বিদেশি বাণিজ্যে শুল্ক আরোপের চূড়ান্ত ক্ষমতা কংগ্রেসের। এমন রায়ের ফলে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক শোডাউনের খেলায় ফেঁসে গেলেন কি ট্রাম্প? আদালতের রায়ের পাল্টা জবাবে করা আপিলে জয়লাভ না করলে ভেঙে পড়বে কি ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থা? নিজ ঘরে কি কোণঠাসা হচ্ছেন ট্রাম্প? খর্ব হচ্ছে কি তার স্বেচ্ছাচারিতা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। হঠাৎ ঝড়ে ভেঙে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক স্বপ্ন। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের এক ঐতিহাসিক রায়ে লণ্ডভণ্ড হয়ে গেছে তার গর্বের শুল্ক নীতি। এই অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে বিশ্বের বাণিজ্যকে নিজের হাতের পুতুল বানাতে চেয়েছিলেন ট্রাম্প। সেই অস্ত্রই হয়ে গেল অবৈধ। এক আদেশে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত বলছে, সংবিধান অনুযায়ী বিদেশি বাণিজ্য ও শুল্ক আরোপের একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের হাতে নয়। এই রায়ের মধ্য দিয়ে আপাতত স্থগিত হয়ে গেল ট্রাম্পের লিবারেশন ডে ট্যারিফস সহ চীন, মেক্সিকো এবং কানাডার উপর জারি করা অনেক শুল্ক। রাজনৈতিক চমক দেখাতে গিয়ে ট্রাম্প কি নিজের জন্যই ডেকে আনলেন নতুন বিপদ? যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক জরুরি অবস্থা দেখিয়ে আমদানি পণ্যে একের পর এক শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। বিষয়টিকে চ্যালেঞ্জ করে যৌথভাবে মামলা করে লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি প্রতিষ্ঠান ও 13টি অঙ্গরাজ্য। তাদের যুক্তি ছিল, সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। এর ভিত্তিতে ম্যানহাটন ভিত্তিক ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয়, 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের ভুল ব্যাখ্যা দিয়ে আমদানির উপর একতরফাভাবে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অবশ্য এত সহজে হার মানতে নারাজ বর্তমান প্রশাসন। রায়ের রেশ কাটতে না কাটতেই সরকারের পক্ষ থেকে আসে আপিলের ঘোষণা। আদালতের রায় বহাল থাকলে ট্রাম্পের বাণিজ্য কৌশলে সেটা হবে বড় ধরনের ধাক্কা। করছাড়ের মতো পদক্ষেপগুলোকে অর্থায়ন করার জন্য শুল্ক থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের আশা করেছিলেন ট্রাম্প। সেখানেও দেখা দিল বড়সড় অনিশ্চয়তা। সরকারি ব্যয় কমাতে গিয়ে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নিয়েও চলছে রাজনৈতিক দ্বন্দ্ব ও আইনি লড়াই। অন্যদিকে শুরু থেকেই শুল্ক যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে চীন, কানাডা, মেক্সিকো। ট্রাম্পের বিরুদ্ধে একত্রিত হচ্ছে ইউরোপের দেশগুলো। বহু দেশে এরই মধ্যে নেওয়া হচ্ছে পাল্টা পদক্ষেপ। আদালতের এই রায় আমেরিকার অভ্যন্তরীণ ঘটনা নয়, বরং এটি হয়ে উঠবে বিশ্বব্যাপী ট্রাম্পের একচেটিয়া শুল্ক নীতিকে চ্যালেঞ্জের একটি দৃষ্টান্ত। কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জেতার জন্য কৌশল পাল্টে নতুন কোনো আইনি পথ খুঁজবে ট্রাম্প প্রশাসন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শুল্ক নীতিতে এখনই কোনো পরিবর্তন শুরু হচ্ছে না, তবে আপিল প্রক্রিয়া চলাকালীন ধাপগুলো হবে বেশ কঠিন। শুল্ক স্থগিত করার প্রশাসনিক আদেশ কার্যকর হতে 10 দিন সময় লাগবে। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের করা আপিলে কি ঘটে সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। উচ্চতর আদালত যদি বর্তমান রায়ের পক্ষে অনড় থাকে এবং সরকারের প্রভাবমুক্ত থাকতে পারে, তাহলে বাতিল হয়ে যেতে পারে ট্রাম্পের শুল্ক নীতি, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। বর্তমানে ট্রাম্পের সবচেয়ে বড় বিপদ হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে তৈরি অনিশ্চয়তা। ব্যবসা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অংশীদার, এমনকি মার্কিন আইন প্রণেতারাও জানেন না শেষ পর্যন্ত আপিল সফল হবে কি হবে না, অথবা শুল্ক নীতি ফিরবে কি ফিরবে না। বিনিয়োগ, রপ্তানি, এমনকি ভোক্তা বাজারেও প্রভাব ফেলছে এই অনিশ্চয়তা। ট্রাম্পের স্বেচ্ছাচারিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে খোদ আমেরিকা। কোর্টের হস্তক্ষেপে শুল্ক কাঠামো বাতিল হয়ে গেলে জটিল সংকটে পড়বে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা। সেক্ষেত্রে আদালতের আপিলে জয়লাভের মতো কঠিন চ্যালেঞ্জে উতরে যাওয়া ছাড়া ট্রাম্পের সামনে নেই আর কোনো বিকল্প। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিশেষ পদ থেকে অব্যাহতি নিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন তিনি। তার এই পদে থাকার উদ্দেশ্য ছিল সরকারের খরচ কমিয়ে আনা। সই করা একটি বড় বিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পর মাস্ক এমন সিদ্ধান্তের কথা জানান। বুধবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রশাসনের বিশেষ কর্মচারী হিসেবে তার দায়িত্বকাল শেষ হয়েছে। সরকারের কর্মদক্ষতা বিভাগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশাবাদী তিনি। মাস্ক জানিয়েছেন প্রশাসন থেকে পদত্যাগের পর নিজের প্রতিষ্ঠান স্পেস এক্স আর টেসলার দিকে নজর দেবেন তিনি। সরকারের ব্যয় নির্বাহের বাজেট থেকে অন্তত $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি কমানোর প্রতিশ্রুতি দিয়ে এবছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিয়েছিলেন মাস্ক। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য মণিপুরে সরকারি বাস থেকে রাজ্যের নাম অপসারণের প্রতিবাদে বিক্ষোভে করছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় বিক্ষোভকারীরা রাজ্যের গভর্নর এবং ডেপুটি জেনারেল অব পুলিশকে অপসারণের দাবি জানিয়েছে। বিষ্ণুপুর এবং থোবাল জেলা খুড়াই কোংবা সহ একাধিক এলাকায় বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি চলছে। মণিপুরের শিরুই লিলি উৎসবের উদ্বোধনে সাংবাদিকদের সরকারি বাসে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নিরাপত্তা বাহিনী জোরপূর্বক বাস থেকে রাজ্যটির নাম মুছে ফেলে। এরপর সাংবাদিকরা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানান এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে এই ঘটনায় দ্রুত পদক্ষেপের আবেদনও জানান। তীব্র আন্দোলনে মেইতেই নাগরিক সংস্থা কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইনাগরিটির ছাত্র শাখা বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয়। সুইজারল্যান্ডের আল্পস অঞ্চলের বার্চ হিমবাহের একটি বড় অংশ ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বরফ, কাদা, পানি ও পাথরের ঢলে ব্লাটেন গ্রামের প্রায় 90% এলাকা প্লাবিত হয়েছে। গ্রামটির বহু ভবন ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও ধসের আশঙ্কায় অন্তত 300 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুইজারল্যান্ডের আল্পসের বার্চ হিমবাহের একটি বড় অংশ ধসে পড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 28 মের এই ধসে বরফ, কাদা, পানি ও পাথরের ঢল নেমে আসে ব্লাটেন গ্রামে। বার্চ হিমবাহে ফাটল ধরায় ধসের আশঙ্কায় আগেই সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। মে মাসের শুরুতে ব্লাটেন গ্রাম থেকে প্রায় 300 জন বাসিন্দা ও তাদের গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 28 মে ড্রোনে ধারণ করা একটি ছবিতে দেখা যায় হিমবাহ ধসে পড়ার কারণে আকাশে বিশাল ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে। কাদা ও পাথরের প্রবল ঢল পুরো পাহাড়ি উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে ব্লাটেন গ্রামের প্রায় সবটুকুই ঢেকে যায়। ভ্যালিস ক্যান্টনের সরকারি কর্মকর্তা স্টেফান গ্যানজার সুইস গণমাধ্যমকে জানান, ব্লাটেন গ্রামের প্রায় 90% ভূমিধসে ঢেকে গেছে। এদিকে ব্লাটেন গ্রামের অনেক ভবন ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। হিমবাহ ধসের কারণে 3.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, যদিও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এদিকে ধসের কারণে শুধু গ্রাম নয়, আশেপাশের বনভূমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে লঞ্জা নদীর প্রবাহ, ফলে বন্যার আশঙ্কাও সৃষ্টি হয়েছে। ফেডারেল কাউন্সিলর অ্যালবার্ট রোস্তি বলেন, পাহাড়ের মানুষ জানে প্রকৃতি মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছেন যা তাদের স্তব্ধ করে দিয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে আল্পস অঞ্চলের বরফ স্তরগুলো ধীরে ধীরে সংকুচিত ও দুর্বল হয়ে পড়ছে। সুইজারল্যান্ডের সরকারি তথ্য অনুযায়ী 2022 থেকে 2023 সালের মধ্যে ওই অঞ্চলের হিমবাহের আয়তন প্রায় 10% কমে গেছে। গলতে থাকা হিমবাহ থেকে পাহাড় ধস, বরফ ও পাথরের ধস ও কাদামাটির প্রবাহ সৃষ্টি হতে পারে। গবেষণায় প্রমাণ পাওয়া গেছে জলবায়ু পরিবর্তনের কারণে আল্পস অঞ্চলে ছোটখাটো ধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এদিকে ব্লাটেনে ঠিক কী ঘটেছিল তা বোঝার জন্য আরও গভীর তদন্তের প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি জুরিখের গবেষক মাইলিক জ্যাকেমার। তিনি বলেন, এটি একটি জটিল পরিস্থিতি। হিমবাহ ধস, ভূমিধস বা প্রবাহের সঠিক কারণ নির্ণয় করা খুবই কঠিন। এত বড় ঘটনা সাধারণত বিরল। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যেমন বরফ গলার পরিমাণ বেড়ে যাওয়া, তুষারপাত কমে যাওয়া, বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়া, এসব পরিবর্তন পাহাড়ি এলাকায় শিলা স্তরের স্থায়িত্ব কমিয়ে দিচ্ছে। তবে শুধু জলবায়ু পরিবর্তনের কারণেই এসব ঘটনা ঘটছে এমন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই ধরনের ধসের ঘটনা কি আগের থেকে বেশি ঘটছে? এখনও পর্যন্ত এটি স্পষ্ট নয়।
ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।